2026 জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ভীষণ 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 কঠিন নাকি ভীষণ সহজ, এ বিষয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলতে পারে। কেউ বলতে পারে প্রশ্নটা কঠিন, কেউ বলতে পারে প্রশ্নটা সহজ। কিন্তু আমরা প্রত্যক্ষভাবে প্রমাণ করে দেখে নেব যে প্রশ্নপত্রটি সত্যি সহজ না সত্যি কঠিন। কিভাবে? 1 থেকে 80 দাগ পর্যন্ত প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহযোগে বুঝে নেওয়ার চেষ্টা করব। আর যারা 2026-এর পরবর্তীতে এই পরীক্ষায় বসতে চলেছ তাদের জন্য এটা ভীষণ উপকারী হবে। প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা সহকারে উত্তরটা বুঝে নাও এবং পরবর্তীতে তোমাদের এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে তোমরা অনায়াসে উত্তর করতে পারবে। আর যদি নাও আসে, পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে একটা সাম্যক ধারণা অর্জন করতে পারবে। তাহলে চলো আমরা সরাসরি প্রশ্নপত্রে চলে যাই। আমার হাতে আছে যে পুস্তিকা কোড নম্বর যে প্রশ্নপত্রটি, সেটি আমাদের স্টুডেন্ট 2026-এর উন্নত পাল সেই পরীক্ষার পর কোশ্চেন পেপারটি আমাকে পাঠিয়েছে। আমি পণ্যতের কোশ্চেন পেপারের উপর বেস করে পুরো 100 নম্বরের উত্তর করার চেষ্টা করব, ব্যাখ্যা সহযোগে উত্তর করব। তোমরা সবাই খাতা পেন হাতে রাখবে, বিষয়গুলোকে বুঝে নেওয়ার চেষ্টা করবে। যাব প্রথম যে খণ্ড 1, মানসিক যোগ্যতার পরীক্ষা, ভাগ 1। ভাগ 1-এ এখানে যে নির্দেশাবলী আছে, নির্দেশাবলীটা তোমরা সবাই পড়ে নেবে। এখানে বলতে চেয়েছে যে এই 4টে ছবির মধ্যে কোনটা পৃথক, পৃথকীকরণটা আমরা বুঝবো। তাহলে আসো পৃথকীকরণটা বোঝা যাক। দেখো, এখানে একটা বৃত্তকে কি করেছে, 2 ভাগ করেছে। এখানে একটা বড় ত্রিভুজকে 2 ভাগ করেছে। এখানে দুটো ত্রিভুজ পাচ্ছি, এখানে দুটো ত্রিভুজ পাচ্ছি, 2 ভাগ করা আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, দেখো, একটা ত্রিভুজ দুটো ত্রিভুজ, একটা ত্রিভুজ দুটো ত্রিভুজ, একটা ত্রিভুজ দুটো ত্রিভুজ, এখানে অর্ধবৃত্ত দুটো। তাহলে আমাদের স্বভাবতভাবে এটা মনে আসতে পারে এটা আলাদা। কিন্তু এই যুক্তিটার পাশাপাশি আমাদের আরো একটা যুক্তি বেশি স্ট্রং কিনা সেটা দেখি, যে এখানে একটা চিত্রকে সমান 2 টুকরো করা হয়েছে, এখানে একটা চিত্রকে সমান 2 টুকরো করা হয়েছে, এখানে একটা চিত্রকে সমান 2 টুকরো করা হয়েছে। কিন্তু এখানে দুটো ভিন্ন আকৃতির বা ভিন্ন সাইজের দুটো ত্রিভুজ যুক্ত হয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারবো যে বেশি স্ট্রং হবে এটা। এবার যদি নবোদয় বিদ্যালয় সমিতি মনে করে যে না, ত্রিভুজ দুটো ত্রিভুজ দুটো ত্রিভুজ দুটো আর এটা অর্ধবৃত্ত তাই এটা আলাদা, তাহলে কিন্তু আমাদের হাতে কিছু করার থাকবে না। এটা একটা বিতর্কমূলক প্রশ্ন। তো এক্ষেত্রে আমরা বেশি যুক্তি পাচ্ছি যেটা, সেটাকে আমরা বেছে নিলাম আপাতত। এবার দেখা যাবে 2 দাগে কি আছে। 2 দাগে দেখো, এখানে এই দাগটা সবকটাতেই সমান। এই দাগটা দেখে আমরা কোনো আলাদা করতে পারছি না। এই মাথায় যেটা আছে, এই মাথারটাকে আমরা দেখব। মাথারটাকে দেখলে কি পাচ্ছি, দেখো, এটা ত্রিভুজ, এটা চতুর্ভুজ, এটা ত্রিভুজ, এটা চতুর্ভুজ। নিচে সাদাটা ত্রিভুজ চতুর্ভুজ ত্রিভুজ চতুর্ভুজ, দুটো ত্রিভুজ দুটো চতুর্ভুজ। আমাদের তো মাথায় কিছুই আসছে না কোনটা আলাদা করব। 3টে ত্রিভুজ আর একটা চতুর্ভুজ হলে আমরা বলতে পারতাম। কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি, এই জায়গাটা লক্ষ্য করো, এই জায়গাটা লক্ষ্য করলে কি পাচ্ছি, এই জায়গাটা লক্ষ্য করলে পাচ্ছি এটা ত্রিভুজ আকৃতির আছে, এটা চতুর্ভুজ আকৃতির আছে, এটাও চতুর্ভুজ আকৃতির আছে, টোটালটা এটাও চতুর্ভুজ আকৃতির আছে। তাহলে চতুর্ভুজ 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 আর এটা ত্রিভুজ, তাহলে আমরা বলবো যে এটা সম্পূর্ণ আলাদা। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে এইটা। এইটাকে আমরা আলাদা করে নিলাম। এবার আসো যে 3 দাগে। 3 দাগে দেখো, এই কোণটাকে লক্ষ্য করো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। এই কোণটাকে লক্ষ্য করো, একটু ঘুরিয়ে নিতে হবে, কোশ্চেন পেপারটাকে একটু ঘুরিয়ে নিলে এটাও কিন্তু 90 ডিগ্রি হচ্ছে, এটাও 90 ডিগ্রি হচ্ছে। কিন্তু এইটা 90 ডিগ্রি হচ্ছে না, এটা মোটামুটি 130 ডিগ্রির কাছাকাছি চলে যাচ্ছে। তাই আমরা বলতে পারবো যে এইটা একটু আলাদা রয়েছে বাকি 3টের তুলনায়। তাহলে এটাকে আমরা সঠিক উত্তর করে নিচ্ছি। এবার আসো যে এখানে 2 রকম ব্যাখ্যা আমি দিয়েছিলাম, 2 রকম ব্যাখ্যা আমরা দেখবো এখন।
এটা মিররে আছে, এটা মিররে আছে, এটাও মিররে আছে, অর্থাৎ আয়নার মধ্যে দিয়ে দেখলে এরকম দেখাচ্ছে, কিন্তু এসটা মিররে নেই। যদি তুমি সেটা বলো তাহলে এই ধরনের যে এসটা এখানে লেখা হয়েছে এটাও কিন্তু মিররে থাকলে এরকম হতে পারতো না, এরকম হতে পারতো না, তাহলে এইরকম হয়ে যেত। তাহলে আমি বুঝে নিলাম মিরর আকৃতি নেই বলে তাই এটা সঠিক। আবার আর একটা ব্যাখ্যা দিয়েও আমরা এইখানে আসতে পারি যে এটা সরল রেখা রয়েছে, এটা সরল রেখা রয়েছে, এটা সরল রেখা রয়েছে, এটাতে কোনো সরল রেখা নেই। তো সেই দিক দিয়ে বিচার করলেও কিন্তু আমরা এটাতেই আসছি, দুটোতেই কিন্তু স্ট্রং যুক্তি ডি অপশনে চলে আসলো। তাহলে প্রথম 4টে প্রশ্ন বুঝতে পারলে সবাই আমাকে জানাবে কিন্তু। চলো যাই, পরেরটাতে যাই। এইখানে নির্দেশাবলী পড়লে তুমি যেটা বুঝতে পারবে, পড়ে দেখো এখানে কি লেখা আছে, যে এই চিত্রটার মতো হুবহু দেখতে এইটা না, এইটা না, এইটা না, এইটা হুবহু মিল খুঁজতে গেলে সঠিকভাবে যদি তুমি উত্তর করতে চাও, তাহলে আমাদের সাহা ইনস্টিটিউটের যে নিজস্ব পদ্ধতি আছে সেই পদ্ধতি ধরে এগোতে হবে। তাহলে কি হবে জানো তো, তুমি পরীক্ষার হলে সম্পূর্ণ নির্ভুলভাবে এই 4টে প্রশ্নের উত্তর করতে পারবে। চলো তাহলে আমরা যাই আমাদের নিয়মে। প্রথমে এই চিত্রটার মিল করব। এইটা মিলে গেছে, এটা মিলে গেছে, এটা মিলে গেছে, এটা মিলে গেছে, বেশ ভালো কথা। এবার এটাই যাব, এইটা মিলে গেছে, এইটা মেলেনি, এটা মিলে গেছে, এটা মিলে গেছে, তাহলে আমরা প্রথমেই এটাকে বাদ দিলাম। এবার চলে আসব এইটাতে, আসবো এইটা মেলেনি, তাহলে এটা বাদ, এইটা মিলে গেছে, এইটা মিলে গেছে, তাহলে এখনো পর্যন্ত আমাদের হাতে দুটো অপশন সঠিক বলে মনে হচ্ছে। এবার যাব চতুর্থ চিত্রটা। চতুর্থ চিত্রটাতে আমরা কি পাচ্ছি, চতুর্থ চিত্রটাতে দেখছি এইটা মিলেছে, এইটা মেলেনি, তাহলে এটা বাদ, তাহলে 3টেকে বাদ দিতে হবে। এই কৌশলে এগোলে আমরা কোনোদিনও ভুল করব না, পরীক্ষার হলে কোনোদিন ভুল করবে না, তার নিয়ম যেটা আমি শিখিয়ে দিলাম। এই পদ্ধতিটার নাম হচ্ছে আমাদের সাহা ইনস্টিটিউটের নিজস্ব পদ্ধতি। চলো 6 দাগে যাওয়া যাক। 6 দাগে যেটা পাচ্ছি দেখো, প্রথমে আমি এইটাকে ফলো করব, এইটাকে, এটা ফলো করো যে এইটা কেমন আর এইটা কেমন, সেটা মিলছে কোথায়, এখানে আর এখানে মিলে গেছে, এখানে আর এখানে মিলে গেছে, এখানে আর এখানে মেলেনি, এখানে আর এখানে মেলেনি, তাহলে প্রথমেই দুটো বাদ গেল। এবার চলে আসব, যে দুটো বাদ গেছে সে দুটো নিয়ে আর আলোচনা করব না, তাই তো। এবার আসব এইটা আর এইটা নিয়ে, এইটার সাথে এইটা মিলছে না, কিন্তু এইটার সাথে এইটা মিলছে, তাহলে এটা বাদ গেল। তাহলে 3টে যখন বাদ গেছে, তাহলে আমি বলতে পারবো যে আমার এই যে সমস্যা চিত্রের সাথে এইটা হুবহু মিলেছে। তাহলে আমাকে এবার আরেকটু দেখতে হবে যে এই দাগটা, এই দাগটা, এই 4টে দাগ এখানে আছে কিনা, 1 2 3 4টে আছে, তাহলে আমি বলতে পারছি যে হুবহু একই রকম দেখতে এই বি অপশনের চিত্রটা। তাহলে আমাদের নিজস্ব পদ্ধতিতে আমরা একদম সঠিক অ্যান্সার করলাম। কনফার্ম হয়ে যেতে হবে, পরীক্ষার হলের থেকে বেরোনোর পরে কনফার্ম বলতে পারবে যে আমার এটা সঠিক হয়েছে। এবার যাব 7 দাগে। 7 দাগে কোন জায়গাটা মিল করব, 7 দাগে এইটাকে আগে দেখব, এইটাকে, এইটা দেখি, এটার সাথে এটা মিলেছে, এটা মিলেছে, এটা মেলেনি, এটা মিলেছে, একটা বাদ গেল, বেশ, যেটা বাদ গেল সেটাকে আর দেখবো না। এবার আমি দেখব এই জায়গাটা, এই জায়গাটা দেখলে এইটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটা ঠিক আছে, তাহলে ওটা আমি আর দেখবো না। আমি দেখব এই যে চিত্রটা, এই চিত্রটার সাথে কার মিল হয়, এটার সাথে এটা মিলছে না, এই জায়গাটা মিলছে না, এই জায়গাটা মিলে যাচ্ছে, এই জায়গাটা মিলছে না, এই জায়গাটা, এই জায়গাটা তো এই দাগটা নেই না, তাহলে এইটা বাদ গেল। তাহলে আমার হুবহু একই রকম মিলে গেল কোনটা, এইটা। দেখো তো তুমি বুঝতে পারলে কিনা, আর যদি বুঝতে পারো তাহলে দেখো তো কনফার্ম তোমার উত্তর এটার সাথে এটা মিললো কিনা, মিলেছে তো। এই পদ্ধতিতেই আমাদের এগোতে হবে। চলো 8 দাগে। 8 দাগে কি করব, প্রথমে এইটার সাথে এটা মিলাবো, এটা মিলাবো, এটা মিলাবো, এইটা মেলেনি, তাহলে এটা বাদ। এবার এইটার সাথে মিলাবো, এইটার সাথে এটা মেলেনি, এইটা মিলেছে, এটা মিলেছে, তাহলে এটা বাদ গেল। যেগুলো বাদ যাবে সেগুলোকে আমরা আর দেখবো না, তাহলে বাদ গেল কোনটা, এই দুটো। এবার আসবো তারপরেরটা। তারপরেরটা কি আছে, তারপরেরটা দেখো, এই মাঝখানে একটা দাগ আছে, মাঝখানের দাগটা এখানে আছে, এখানেও আছে, তাহলে দুটোতেই মিলেছে। মাঝখানেরটা নিচেরটা দেখো, এইটাকে মিলাবো। এবার এইটাকে মিলাতে গিয়ে এখানে মিলছে না, তাহলে এটা বাদ।
এখানে মিলছে, নিচেরটা মিলাবো, নিচেরটা মিলাতে গিয়ে এটা মিলছে। তাহলে আমরা তিনটে বাদ যাওয়ার পরেও আমি একটু চেক করে দেখে নিলাম যে আমার সি অপশনটা একদম 100% কারেক্ট হচ্ছে কিনা। 100% কারেক্ট হয়ে গেল। চলো পরবর্তী নিয়মে যাওয়া যাক। এটার নাম হচ্ছে, এখানে দেখে নাও, এটা হচ্ছে এই আবদ্ধ চিত্রটাকে এইখানে কি হবে সেটা আমাকে বের করতে হবে। দেখা যাক এখানে কি করতে হবে। এইটার সাথে এইটার মিল আছে। দেখো এইখানে এই দাগটা যেমন আছে এই দাগটা তেমন আছে, এইটা যেমন আছে এটা তেমন আছে, এটা যেমন আছে এটা তেমন আছে, এইটার সাথে এটার মিল আছে। ঠিক তেমনই আবার এটার সাথে এটার মিল করতে হবে। তাহলে এইটাকে এইভাবে টেনে দেবো, এই টেনে দিলাম, এইটাকে টেনে দিলাম, এইটাকে টেনে দিলাম, আর এটাকে এখানে গোল করে দিলাম, এইখানে ভরাট করে দিলাম। তাহলে এবার আমার যে চিত্রটা তৈরি হয়েছে, দেখো আমাদের স্টুডেন্টরা কিন্তু আমাদের নিজস্ব পদ্ধতিতেই উত্তর করে। আর এইবার কি হবে, আমার যে উত্তরপত্রটা উত্তর আমার হাতে চলে আসলো, এবার হুবহু মিল করব। দেখো এখানে এইটা একটা দুটো তিনটে চারটে দাগ আছে, এটা মেলেনি। এখানে এখানে ভরাট করা হয়নি, এটা মেলেনি। এখানে একটা দুটো দাগ আছে, এটা মেলেনি। তাহলে উত্তর যখন তোমার হাতে চলে আসবে, আমাদের পণ্যত যেটা করেছে উত্তরের সাথে হুবহু মিলে গেছে। তাহলে আমি কনফার্ম ভাবে বলতে পারছি যে আমার উত্তর সঠিক কোনটা, তাই তো। এবার যাবো 10 দাগে। কি মিল করতে হবে, চারটে ঘরের সাথে মিল আছে এই দাগটা, এই দাগটা চারটে ঘরের সাথে মিল আছে। তাহলে এবার আমি কি করব, এই দাগটাকে এরকম টেনে দেব। এই এবার কি করব, এই ত্রিভুজগুলো কোনাকুনি এরকম আছে, তাহলে এই ত্রিভুজটাকে আমরা এইভাবে তৈরি করব। এই আর কি, এইখানে ত্রিভুজটা এইভাবে চারটে ঘরে একই আছে, এখানে চারটে ঘরের মিল পাচ্ছি। দেখো আমাদের পণ্যর যে ছবিটা এঁকেছিল সেই ছবিটা সাথে হুবহু মিলে যাচ্ছে কোনটা, এইটা, এইটা মিলে যাচ্ছে। এইটা মেলেনি, এইটা এইদিকে মেলেনি, এটা এইদিকে মেলেনি। তাহলে হুবহু যেটা মিলে যাবে সেটা আমাদের সঠিক উত্তর হবে। তাহলে আমাদের সাহা ইনস্টিটিউটের নিজস্ব পদ্ধতি অনুযায়ী আমরা আরো একটা চিত্র সঠিক করে ফেললাম। চলো 11 দাগে যাওয়া যাক। 11 দাগে কি আছে, এইটার সাথে এটার মিল, এটার সাথে এটার মিল করব। তাহলে কি করব, এইখানে এটাকে আঁকবো, এটাকে এরকম টেনে দেব। আর কি, এইখানের দাগটা যেহেতু এই পাশে আছে, তাহলে এই পাশের দাগটা এই পাশে হবে। তাহলে এবার আমি কি করতে পারছি যে আমার উত্তর চিত্র দেখো পণ্যত নিজে এঁকে নিয়েছিল। এবার এটার সাথে মিলে যাচ্ছে কোনটা, এইটা মিলে যাচ্ছে, ডি দাগেরটা মিলে যাচ্ছে। এইটা এরকম বেঁকা আছে, এটা মিলবে না, এই পাশে মিলবে না, এই পাশে মিলবে না, এই পাশেও মিলবে না। তাহলে সঠিক উত্তর কোনটা হলো, যে আমার এই চারটে ঘরের মধ্যে যে চিত্র অনুযায়ী এটাকে আমার সঠিক বলে মানতে হবে, এবং সেটা অন্য তৈরি করেছে সেই অনুযায়ী আমরা বলতে পারছি ডি হবে আমার এখানে সঠিক উত্তর। আসবো পরবর্তী প্রশ্ন 12 দাগে। 12 দাগে কি আছে, যে এই ঘরের সাথে এই ঘর মিলেছে, তাহলে এই ঘরের সাথে এই ঘর মিলবে। অথবা আর একটা নিয়ম বলতে পারি, এইটা যেমন টেনে দিয়েছে তাহলে এইটাও এরকম টেনে দেবে। তাহলে উপরের ঘরের সাথে নিচের মিল আছে। আবার এইটা যেমন এইরকম আছে, তাহলে এইটা এরকম হবে। তাহলে এবার আমার চিত্র সঠিক উত্তর যেটা হবে সেটাকে আমাকে আঁকতে হবে। এই পণ্যত এঁকে নিয়েছে, দেখেছো। এবার এটার সাথে পণ্যত মিল করেছে কোনটা, এইটার মিল করেছে। তাহলে মুর্শিদাবাদ থেকে আমাদের যে স্টুডেন্ট পণ্যত পাল, সে কিন্তু সঠিক উত্তরটাই করে এসেছে। এবার আসবো সিরিজ। এই জায়গাটা পড়ে দেখো, এখানে আছে সিরিজ। সিরিজেও আমাদের নিজস্ব সাহা ইনস্টিটিউটের নিজস্ব আবিষ্কৃত পদ্ধতিতে আমরা এগোবো। কি আছে, এটাকে এইখান থেকে পরেরটায় গেল এখানে, তারপরেরটায় গেল এখানে, তারপরেরটায় আসবে এখানে। এই এবার দেখবো কোনটা, এটা এইখানে যাবার পরে বাকিগুলো কিন্তু দেখো তীরচিহ্ন নেই, এইভাবে আছে। এবার তীরচিহ্ন আছে আর কোনটা, এটাই আছে। এটা এখানে গেছে, পরেরটা এখানে এসছে, তারপরেরটা এখানে যাবে। এই আর বাকি দুটোতে তীরচিহ্ন নেই, এইভাবে। তাহলে পণ্যত নিজেই এঁকে নিয়েছিল, আঁকার পরে ও দেখলো যে এটার সাথে এটার মিলে যাচ্ছে। তাহলে এইটা আমাদের সঠিক উত্তর। তাহলে উত্তর যখন আমার হাতে পৌঁছে গেছে, এই উত্তরটা বা এই উত্তরটা হুবহু মিল করতে হবে। আমি বলেছি যে আগে যারা আগে আমার কাছে ক্লাস করেছে তারা জানে যে হুবহু মিল আমাদের সব থেকে বেশি আসে। হুবহু মিল 28টি আসে, 40টির মধ্যে 28টি হুবহু মিল। তার মধ্যে দেখতে পাচ্ছ হুবহু মিল আমরাই করছি এটা। তাহলে এইটা সঠিক উত্তর হিসেবে গণ্য করা হবে। যাবো 14 দাগে। দেখো এখানে একটা দাগ, দুটো দাগ, একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে চারটে। তাহলে একটা দুটো তিনটে চারটে 5টা দাগ হবে। ত্রিভুজ একটা, একটা
আবার যেই এই জায়গাটা তৈরি হবে তখন আর একটা ত্রিভুজ আমাদের আঁকতে হবে। তাহলে এখানে একটা ত্রিভুজ আঁকলাম, এখানে একটা ত্রিভুজ। এই দাগটা না হওয়া পর্যন্ত ত্রিভুজ আঁকতে পারছি না। তাহলে আমরা কি করব, যে এই যে চিত্রটা তৈরি হয়েছে এটার সাথে হুবহু মিল কোনটার আছে, এই জায়গায় আছে। এবার তাহলে আমরা বুঝে গেলাম যে ধারাবাহিকভাবে এগোতে এগোতে ক্রমশ বাড়ছে, ক্রমশ বৃদ্ধি। এটার নাম হচ্ছে ক্রমশ বৃদ্ধি। কিসের বৃদ্ধি হচ্ছে? দাগের এবং ত্রিভুজের। দাগ আর ত্রিভুজের ক্রমশ বৃদ্ধি হচ্ছে। তাহলে সঠিক উত্তরটার সাথে আমাদের এটা মিলে গেল। এই সঠিক উত্তরটা তৈরি করে নেওয়াটা, এটা কিন্তু আমাদের সাহা ইনস্টিটিউটের নিজস্ব পদ্ধতি। এটা আবিষ্কৃত আমাদের সাহা ইনস্টিটিউটেই, এবং আমরা এই পদ্ধতিতেই আমরা দীর্ঘদিন ধরে স্টুডেন্টদেরকে ফিগার করতে বলি, এবং সেই ফিগার করতে গিয়ে পরীক্ষার হলে দেখা যায় যে 40-এ 40 আমাদের স্টুডেন্টরা কিন্তু ম্যাক্সিমাম টাইমই পায়। এবার আসবো 15 দাগে। 15 দাগে কি আছে দেখো, প্রথমে এখানে একটা চতুর্ভুজ আর একটা ডট। একটা চতুর্ভুজে দুটো ডট এবং এক ঘর উপরে সরে গেল, এইখানে সরে আসলো, তাহলে চতুর্ভুজ আর একটা বাড়লো। পরেরটায় কি হবে? পরেরটা এই ঘরে চলে আসবে, এখানে এখানে এই ঘরে চলে আসবে। এখানে কি আছে? দুটো চতুর্ভুজ, দুটো ডট আছে, তো প্রথমে ডট একটা বাড়বে, তাহলে এখানে কি হবে? একটা ডট বেড়ে যাবে, তাহলে দুটো চতুর্ভুজ আর তিনটে ডট হবে। এই কোণার ঘরের সাথে মিলে যাচ্ছে কোনটা? এখানে দুটো চতুর্ভুজ আর তিনটে ডট। দেখো পণ্যত কিন্তু উত্তর করে নিয়েছিল, তাই ওর এখানে সঠিক উত্তরে পৌঁছাতে কোনো অসুবিধা হয়নি। তাহলে আমাদের পদ্ধতিটা তোমার কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে জানাও তো, যে স্যার পদ্ধতিটা খুব খারাপ বা খুব ভালো। চলো পরবর্তী দাগে যাওয়া যাক। পরবর্তী দাগে ক্রমশ বৃদ্ধি, একটা দুটো তিনটে চারটে। তো এটা এত সহজ বলে পণ্যত কিন্তু আর ছবিটা আঁকেনি। এঁকে নিলে ভালো হতো, কিন্তু না আঁকলেও ক্ষতি নেই, এত সহজ হলে তো আঁকার দরকার নেই। যাবো এবার পরবর্তী দাগে। এখানে যে নিয়মটা আছে, এই নিয়মটাকে আমরা যদি পড়ি, এই জায়গাটা তুমি পড়ো, পড়ে দেখো কি বলছে। বলছে এটা হচ্ছে অ্যানালজি বলা হয়, এটার সাথে এটার একটা মিল আছে, যে মিলটা এর সাথে এর আছে সেই মিলটা এর সাথে এর থাকতে হবে। তাহলে কি আছে দেখি, এখানে দেখো এই যে তীর চিহ্নটা আছে সেটাকে এইখানে নিয়ে আসলাম, কি 90 ডিগ্রি করে ঘুরিয়ে দিলাম। তাহলে এইটাকেও 90 ডিগ্রি করে ঘুরিয়ে দিলে এটা এরকম হয়ে যাবে এই, আর এইটা হয়ে যাবে এই। পরিণত করেছে। আর কি, এইটা তখন কি হবে? এইটা 90 ডিগ্রি ঘুরে নিচের দিকে চলে আসবে, এই চলে আসলো। আর এর উপরের পার্টটা কি আছে? উপরের পার্টটা এই আছে, এই আছে। তাহলে পণ্যত যে ছবিটা এঁকেছে সেই ছবিটা একদম কারেক্ট এঁকেছে, এবং হুবহু মিল পদ্ধতিতে এগিয়ে গেছে। হুবহু মিল পদ্ধতি কিন্তু সবচেয়ে বেশি। তাহলে আমরা পেয়ে গেছি আমাদের সঠিক উত্তর। তাহলে এখানে 1:2, মানে একটা এটার সাথে এটার মিল, 3:4 এটার সাথে এটার মিল। তাহলে আমাদের সঠিক উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি। যাবো এবার পরবর্তী দাগ নম্বর 18 দাগে। 18 দাগে একটা কনফিউশন তৈরি হয়েছে, যে এটাকে ধরে এইভাবে ঘুরিয়ে দিলে এটা পাওয়া যায়। তাহলে এটাকে ধরে এইভাবে ঘুরিয়ে দিলে কি পাবো? এটাকে ধরে এইভাবে ঘুরিয়ে দিলে আমি পাবো এই যে চতুর্ভুজটা রয়েছে বড়, তার এখানে এটা এরকম হবে, আর এইটা এইরকম হবে। আর কি হচ্ছে, এটা নিচের দিকে, এটা যখন এদিকে ঘুরিয়ে দেব তখন এই নিচের দিকে এটা চলে আসবে, এটা নিচের দিকে চলে আসবে, আর এটা উপরের দিকে চলে যাবে। পণ্যত সেটা এঁকেছে, এঁকে ও হুবহু মিল এটা করেছে। কিন্তু আর একটা মতবাদ এখানে রয়েছে, যে এটাকে এর এই পাশে আয়না ধরলে এটা ঘুরে এই দিকে চলে গেল, এটা ঘুরে আয়নায় মিরর তৈরি করলো। আয়নার নিয়মটা কি? এটা যদি আয়না ধরতাম তাহলে এইটা যেদিকে মুখ করে আছে এটা তার উল্টো দিকে মুখ করে থাকবে। এবার এটার পাশে আয়না ধরো, এটার পাশে আয়না ধরলে কি হবে? এই যে চিত্রটা আছে এই চিত্রটার কিন্তু কোনো পরিবর্তন হবে না, এটা এরকমই থাকবে। এটা এখানে যাবে আর এটা এখানে যাবে। তো সেটা যদি আমরা করি তাহলে সি কিন্তু সঠিক উত্তর হচ্ছে। এখানে আমরা বলতে পারবো না যে ডি সঠিক আর সি সঠিক, দুটোই কিন্তু সঠিক হতে পারে। এইবার তুমি তোমার মতন করে চিন্তা ভাবনা করে যেটা করেছ, আমি বলবো না যে ডি সঠিক বা সি সঠিক। এখানে নবোদয় বিদ্যালয় সমিতি যদি যিনি কোশ্চেন করেছেন তিনি যদি এটাকে সঠিক উত্তর হিসেবে বেছে রাখেন তাহলে এটা তোমার রাইট হয়েছে। যদি তিনি এটাকে সঠিক উত্তর করে বেছে রাখেন তাহলে এটা সঠিক হয়েছে। এটা হচ্ছে কনফিউশন তৈরি করা একটা প্রশ্ন। তবে সম্ভাবনা দুটোতেই 50-50। এখানে 50% সঠিক হতে পারে, এখানে 50% সঠিক হতে পারে। এবার যাব 19 দাগে। 19 দাগে কি আছে দেখো,
এটাকে ধরে এইদিকে ঘুরিয়ে দিয়েছে, 180 ডিগ্রি কোণে ঘুরিয়ে দিয়েছে। আর কি একটা দুটো তিনটে দাগ ছিল, দুটো হয়েছে। এটাকেও ধরে ঘুরিয়ে দেব, ঘুরিয়ে দিলে কি তৈরি হবে, এইদিকে তৈরি আসবে এই। আর তখন তিনটে দাগের জায়গায় দুটো দাগ তৈরি হবে। সেই উত্তরটা কোথায় আছে? হুবহু মিল যদি করে, পণ্যর যেটা এঁকেছিল সেটার সাথে হুবহু এটা মিলে গেছে, তাহলে এটাকে আমরা সঠিক উত্তর হিসেবে বেছে নিচ্ছি। ব্যাস, চলে আসবো এবার 20 দাগে। 20 দাগে কি আছে দেখো, এই চতুর্ভুজটা ত্রিভুজের মধ্যে ঢুকে গেল, এই ভেতরেরটা বাইরে বেরিয়ে গেল, বাইরেরটা ভেতরে ঢুকে গেল। ঠিক এই সম্পর্কটা এখানেও হবে, ভেতরেরটা বাইরে বেরিয়ে যাবে আর বাইরেরটা ভেতরে ঢুকে যাবে। কোথায় আছে? এ অপশনে রয়েছে। পণ্যর যে চিত্রটা তৈরি করেছে এটাই ওর উত্তর, এটার সাথে এটা মিলে গেছে, তাহলে এটা আমাদের কাছে সঠিক উত্তর হিসেবে বিবেচিত হলো। এবার যাব পরবর্তী নিয়মে, এটার নাম হচ্ছে উন্মুক্ত চিত্র সম্পূর্ণকরণ। এই জায়গাটা পড়ে দেখো কি হবে। এই চিত্রটাকে সম্পূর্ণ করে দিলে কোন চিত্রটা তৈরি হবে? আমাদের শাহ ইনস্টিটিউটের নিজস্ব পদ্ধতি কি, আমরা এটাকে সম্পূর্ণ করব, করে এই যে যেটা আছে এটাকে মুছে দেব। পণ্য তাই করেছে, ওর যে সঠিক উত্তর যেটা সেটাও পেয়ে গেছে, পেয়ে এবার সঠিক উত্তরে চলে এসেছে। আমাদের পদ্ধতিতে ভুল হবে না। এই পদ্ধতিটি কিন্তু সম্পূর্ণতই সাহা ইনস্টিটিউটের নিজস্ব আবিষ্কৃত পদ্ধতি, এবং এই পদ্ধতি অনুসারে যদি তুমি সঠিক উত্তরে পৌঁছাতে চাও তাহলে সঠিক উত্তরে পৌঁছাতে পারবে। 2015 সালে প্রথাগতভাবে অনলাইনে পড়ানো শুরু করেছি। তার আগে অফলাইনে যারা আমাদের কাছে পড়েছো, যারা পাশ করে বেরিয়ে গেছো স্কুল থেকে, তারা সবাই জানো যে এই পদ্ধতিটা কিন্তু আমাদের সাহা ইনস্টিটিউটের নিজস্ব পদ্ধতি। এই পদ্ধতিতে 100% সঠিক হবে, 0% তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। কেন? কারণ উত্তর তো তোমার চোখের সামনে। এবার আসবো এইখানে দেখো কি করবো, এই জায়গাটা এটাকে পূরণ করে দেবো, দিয়ে পণ্য তাই করেছে, এই জায়গাটা এটা এই করেছে, সঠিক উত্তরে সে পৌঁছে যেতে পেরেছে। তাহলে তুমি তো বুঝতে পারছো ব্যাপারটা কি। এই চিত্রটা পূরণ করলে যেটা তৈরি হবে সেটা কোনটা, এইটা কোনটা, এটা। তাহলে আমাদের পদ্ধতি অনুযায়ী কিন্তু আমরা সঠিক উত্তরে পৌঁছে যেতে পারছি। এবার আসবো 23 দাগে। এই চিত্রটাকে আমাদের পূরণ করতে হবে, এইভাবে করে এটাকে বন্ধ করে দিতে হবে। পণ্যত করেছে দেখো, ওর সাথে এটা মিলেছে, এইটার সাথে কোনটা মিলেছে? বি দাগেরটা মিলে গেছে। তাহলে উত্তর যখন তোমার চোখের সামনে, তখন তোমার সঠিক উত্তরে পৌঁছে যাওয়াটা কোনো ব্যাপার না, একদম সহজ, কোনো রকম কোনো কঠিন বিষয়বস্তু নেই এখানে। এবার এটাকে এরকম টেনে দেব, দিয়ে এটাকে মুছে দেব, দিলে কোন ছবিটা তৈরি হচ্ছে দেখো তো। পণ্যতেরটা কি ঠিক আছে? এইটা করেছে ও সঠিক উত্তর। দেখো তো পণ্যতেরটা ঠিক আছে না ভুল আছে, যদি ভুল থাকে তাহলে আমাকে জানাও। আমার তো মনে হচ্ছে পণ্যত ঠিকই করেছে। যাব পরবর্তী দাগে, 25 দাগে। 25 দাগে কি আছে? এই পাশে একটা আয়না রয়েছে, এই আয়নার উল্টো পাশে যে ছবিটা তৈরি হবে সেটা কেমন তৈরি হবে? এই যে আয়নাটাকে এঁকে নিতে হবে এখানে প্রথমে। এবার এইটা যেদিকে আয়নার কাছে আছে সেটা আয়নার কাছে হবে, তারপরে এটা নিচে নামবে, এই নিচে নামলো, তারপরে এইটা আয়নার দিকে মুখ করে আছে, এটাকে আয়নার দিকে মুখ করে দিতে হবে। তাহলে পণ্যতের আঁকা ছবিটি এটা হচ্ছে উত্তর। এই পদ্ধতি আমাদের নিজস্ব পদ্ধতি, এতে এগোলে ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। তাহলে দেখেছো, আমাদের নিজস্ব পদ্ধতি অনুযায়ী আমরা হুবহু মিল কটা করছি? 28টি করব, আর ভুল হবে কত পার্সেন্ট? 0% ভুল হবে। প্রমাণ পাচ্ছ তো? যাব 26 দাগে। 26 দাগে দেখো, এই যে মিররের এই পাশে যে চিত্রটা তৈরি হবে, এইখানে মিররটাকে ধরে নিলাম। এবার এইটা যেদিকে আছে মিররের দিকে উল্টো দিকে এইরকম তৈরি হবে, এরকম তৈরি হবে, তৈরি হয়ে এটা নিচের দিকে এইভাবে নেমে যাবে, এটা নিচের দিকে এইভাবে নেমে আসলো, এই নেমে আসলো। এই দাগটা আয়নার থেকে দূরের দিকে সরে গেছে, এখানেও আয়নার থেকে দূরের দিকে সরে যাবে, এই দূরের দিকে সরে গেল। আর কি হলো? এই দাগটা আয়নার কাছে চলে এসেছে, নিচের পাশটা, এই দাগটা আয়নার কাছে নিচের পাশটা নিয়ে যাব, এই। তাহলে চিত্র পণ্যর যেটা এঁকেছে আয়নার ভেতর পাশে, এইখানে ছবিটা কি হবে উৎপন্ন? এইটা। উত্তর যখন আমার চোখের সামনে আছে, তাহলে আমি এর সাথে হুবহু মিলছে কোনটা, সেটাকে সঠিক উত্তর করলাম, মিলে গেছে। এবার এইটাতে কি করতে হবে? এটাতে দেখো, এই দাগটা, এইটা কাছেরটা এখানে আছে, তাহলে কাছেরটা, এই আয়না যদি এখানে ধরি, নিচেরটা কাছে থাকবে,
এইখানে যে কটা দাগ আছে সে কটা দাগ টেনে দেবো, এই এই এই। আর এইটা আয়নার দিকে খোলা পাশটা, এটাও আয়নার দিকে খোলা পাশটা। তাহলে পণ্যতের আঁকা ছবিটা সঠিক উত্তর যদি হয় তাহলে এটা কোথায় মিলছে? এই জায়গাটায় মিলছে। এই জায়গাটায় এখানে মিলবে না, এটা এখানে মিলবে না, আর এই মিডিলেরটাই মিলবে। তাহলে সঠিক উত্তরে পৌঁছে যেতে পারলাম আমরা। তাহলে এটাই হবে সঠিক উত্তর। এরপরে আসবো এইটা 28 দাগে। 28 দাগে দেখো আয়নার কাছে কি আছে? টি আছে নিচে। তাহলে আয়নার কাছে যেটা থাকবে, এই আয়নাটা আঁকলাম, আয়নার কাছাকাছি যেটা থাকবে সেটা হবে এই নিচের দিকে টি। আর কি ভি আছে, ভিটা মিডিলে থাকবে, এই টিটা উপরে থাকবে। এটার সাথে কোনটা মিলে গেল? এইটা মিলে গেল। এইটাই সঠিক উত্তর। পণ্যত এখানে আঁকাটা ঠিক করেনি, কিন্তু উত্তরটা সঠিক করে ফেলেছে। এবার আসবো 29 দাগে, পেপার ভাঁজ। সবাই বলে এটা নাকি সবচেয়ে কঠিন। দেখা যাক। প্রথমে লক্ষ্য করতে হবে কি, ভাঁজটা কোন দিকে দিয়েছে, তারপরে কোন দিকে দিয়েছে। এই যে জায়গাটা, এই জায়গাটা আগে আবার এঁকে নিতে হবে। এই জায়গাটা হবে এই যে, এই জায়গাটায়। এবার কাটিংটা করতে হবে। এই কাটিংটা এই যে করেছি, আর এখানের কাটিংটা, এখানের কাটিংটা এই করেছি। এবার এটাকে এইখানে তীর চিহ্নটা যেদিকে আছে তার উল্টো দিকে খুলবো, শেষেরটা যেদিকে তার উল্টো দিকে খুলবো। খুললে এই কাটিংটা এসে এটা এদিকে খুলে দিলে এই কাটিংটা এখানে পড়বে, এই কাটিংটা এসে এখানে পড়বে। এবার এই দিকে ছিল, নিচের দিকে খুলো, নিচের দিকে খুললে এটা এসে পড়বে এই জায়গাটায়, এইটা গিয়ে পড়বে এই জায়গাটায়। আর এই যে দাগটা আছে এটা এখানে আসবে, এই জায়গাটা চলে আসবে এই জায়গাটায়। তাহলে সঠিক উত্তরটা কিন্তু এইটাই হচ্ছে, এটা আমার সঠিক উত্তর। এই উত্তরটার সাথে হুবহু মিলে যাচ্ছে কোথায়? এই জায়গাটায় মিলে যাচ্ছে। দেখো পেপারটা কাটিং করার পরে এইরকম তৈরি হলো। এইবার যাব 30 দাগে। 30 দাগে কি আছে? প্রথমে এই দিকে দিয়েছে, তারপরে উপরের দিকে দিয়েছে। তাহলে এই যে যে চিত্রটা তৈরি হলো, এই চিত্রটা কোথায় আছে? এই যে দেখো, এই চিত্রটা এখানে আছে। এখানে এই ত্রিভুজটার কাটিং আর এই ডট। এবার নিচের দিক, উপরের দিকে গেছিল, আমি নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে এই ত্রিভুজটা, ত্রিভুজের আঁকাটাই তো আমার ভুল আঁকা হয়ে গেছে, দাঁড়াও। ত্রিভুজটা হবে এইরকম, এই হচ্ছে আমার ত্রিভুজটা। তাহলে এই ত্রিভুজটা এসে পড়বে এখানে, এখানে এসে পড়বে। এবার এটা, এই ডটটা, এই ডটটা ছিল এখানে আসবে। এবার এটাকে এইদিকে খুলবো, কেন এইদিকে আটকে ছিল? তাহলে তার উল্টো দিকে খোলো, উল্টো দিকে খুললে এই ত্রিভুজটা এসে পড়বে এখানে, এই ত্রিভুজটা এসে পড়বে এখানে, আর ডটটা এখানে যাবে, ডটটা এখানে যাবে। তাহলে যে চিত্রটা তৈরি হচ্ছে সেটা এটার সাথে হুবহু মিলে যাচ্ছে। দেখো পণ্যতের আঁকা ছবিটা ঠিকই আছে, আঁকাটা হয়তো সুন্দর হয়নি, কিন্তু আঁকাটা ঠিকই আছে। 31 দাগে প্রথমে উপরের দিকে, তারপরে এই দিকে, তাহলে এটা রিপিট হয়েছে। তাহলে আমার চিত্রটা আমার এখানে দেখতে হবে কোথায় আছে, এইখানে আছে। এবার এখানে একটা কাটিং দিলাম, আর এখানে একটা কাটিং দিলাম। তাহলে এবার এই দিকে ভাঁজ ছিল, এদিকে খুলো, এদিকে খুললে কি হবে? এটা এখানে গিয়ে পড়বে। আর এটা কি হবে? এটা, এটা এসে পড়বে এইদিকে। আবার এবার উপরের দিকে ছিল, নিচের দিকে খুলো, নিচের দিকে খুললে এটা এখানে আসবে, এটা এখানে যাবে, এটা এখানে যাবে। তাহলে উত্তর কোথায় আছে দেখো তো, উত্তর চিত্রে এইটা, এই উত্তরটা কোথায় আছে? এই জায়গাটায় আছে। দেখো এই যে মাঝখানের দাগগুলোকে, এই মাঝখানের দাগগুলো না থাকলে এই চিত্রটা হতো। তাহলে এটা পাওয়া গেল। কত সহজে আমরা উত্তরে চলে যেতে পারছি। পেপার ভাঁজ নাকি খুব কঠিন? আমাদের যে পদ্ধতি, আমাদের পদ্ধতি অনুযায়ী হুবহু মিল করতে হবে, তাহলে সঠিক উত্তরে পৌঁছে যেতে পারছি। 32 দাগে আসুন। ত্রিভুজ আকৃতির এটাকে কাটলাম, এইদিকে দিলাম, এইদিকে দিলাম, দেওয়ার পরে এবার কাটিংটা তৈরি হয়েছে কোথায়? কাটিংটা তৈরি হয়েছে এই জায়গাটায়। এবার এইটাকে খুলে দাও, এটাকে খুলে দিলে এই কাটিংটা গিয়ে এখানে পড়বে। পড়ার পরে এবার এটাকে এইদিকে খুলে দাও, খুলে দিলে তখন এই ক্রসটা এখানে আসবে, এটা এখানে চলে যাবে, এই চতুর্ভুজ আকৃতি যাকে। তাহলে এইটা সঠিক উত্তর হলো। দেখো তো এই যে যে চিত্রটা পেলাম তার সাথে কোনটার মিল হলো? এটা। তাহলে 32টা কমপ্লিট করে ফেললাম। এবার আসবো আমরা 33 দাগে। এবার কিছুই না, এই টুকরোগুলোকে জোড়া দিয়েছে কোথায় খুঁজতে হবে। এর নিয়মটাকে, আমাদের পদ্ধতি কি, এটাকে আগে খোঁজো, এটাকে খুঁজলে এই যে পেয়েছি, এটাকে খোঁজো, এই যে পেয়েছি, এটাকে আর এটাকে এখানে পেয়েছি। তাহলে এটা সঠিক উত্তর। এখানে কোনো হুবহু মিল নেই, কিন্তু এখানে চোখ দিয়ে দেখে আমাদের বুঝতে হবে। 34 দাগে দেখো, প্রথমে এটাকে খুঁজি, না প্রথমে এটাকে খুঁজি, এটা কোথায় আছে? এখানে আছে।
আর কোথাও আছে? নেই। তারপরে এটা আর এটা খুঁজবো, এই যে এটা এখানে, এটা এখানে, এই দুটো ঘুরিয়ে দিয়েছে, এই ঘুরিয়ে দিয়েছে এইখানে। তাহলে সঠিক উত্তর কোনটা হলো? এটা হলো আমাদের সঠিক উত্তর। আমরা সঠিক উত্তর কত সহজে চলে যেতে পারছি, দেখেছো? 35 দাগ। প্রথমে এটাকে খোঁজো, এটাকে খুঁজলে এখানে পাচ্ছি, আর কি এই দুটোকে খুঁজলে এই যে পাচ্ছি। তাহলে সঠিক উত্তর এটা হবে। এটা তো একদম সহজ পদ্ধতি। এটা এখানে আছে, এইটা এখানে আছে, এটা এখানে আছে, তাহলে সঠিক উত্তরে পৌঁছে যেতে পারলাম আমরা। এই 36টা কমপ্লিট হয়ে গেল। এবার যাব 37 দাগে। 37 দাগে কি আছে? এই জায়গাটা পড়ে দেখো, বলছে লুকানো চিত্র খুঁজে বের করতে হবে। এই চিত্রটা, এই যে যে সমস্যা চিত্রটা, এটা কোথায় আছে এটাকে খুঁজে বের করতে হবে। তাহলে খুঁজতে গেলে আমাকে কি করতে হবে? এইটাকে আগে খুঁজি, এই যে এইটাকে খুঁজি আর এটাকে খুঁজি, এই যে আর এই যে। তাহলে আমার এই চিত্রটা লুকিয়ে আছে এটার মধ্যে, এটাতে কিন্তু হুবহু মিল না, এটাতে খুঁজে বের করতে হয়। এবার আসবো এইটা, এই ক্রসটা এটা কোথায় আছে? এটা আমরা তো চোখ দেখতেই পাচ্ছি, এখানেই আছে এটা, আর কোথাও নেই। এটাই বাড়িয়ে দিলাম, এই বাড়িয়ে দিলাম, এখানে কিন্তু কোনো রকম কোনো মানে অসুবিধা হচ্ছে না আমাদের খুঁজে বের করতে, আমরা খুঁজে পাচ্ছি এটাকে। এবার এটাই আসো, এই দাগটা কোথায় আছে? এই দেখো, এই আছে। এই বাড়তিটুকু কোথায় আছে? এইটুকু তো, এই যে এই। তাহলে এটা সঠিক উত্তর পেয়ে গেলাম। এবার এটাই আসো 40 দাগে। 40 দাগেরটা দেখো, এই দাগটা এইখানে আছে, এই দাগটাকে, এই এসটাকে যদি আমরা এখানে খোঁজার চেষ্টা করি, এখানে পেয়ে যাচ্ছি। তাহলে বি সঠিক উত্তর হলো। মজা পেলে? মজা হলো তো? একদম 40-এ 40 আমাদের সঠিক হলো তো? একটা কনফিউশন তৈরি করেছে, এবার ওইটা নবোদয় বিদ্যালয় সমিতির যেটা ভেবেছে সেটাই হবে। এবার যাবো আমরা অঙ্কে, দ্বিতীয় খণ্ড, খণ্ড 2, গণিত পরীক্ষা। দেখো 41 দাগে কি বলেছে? বলছে একটি পঞ্চভুজ যার পরিমাপ 80 সেন্টিমিটার এবং তার 4টি ভুজের দৈর্ঘ্য যোগফল এটা। তাহলে পঞ্চম ভুজটি কত? তাহলে এটা পঞ্চভুজ হচ্ছে, এটাকে পঞ্চভুজ বলা হয়, এই যে। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা। পরিমাপ কথার অর্থ কি? আমি পরিমাপ বিষয়ে প্রচুর ভিডিও করেছি, প্রচুর প্রচুর প্রচুর, এবং বারবার বলেছি পরিমাপ যদি সেন্টিমিটার হয় তাহলে কি বুঝবে? এই পরিসীমাটাকে বুঝবে, চারিদিকটাকে বুঝবে। তাহলে এখানে 1টা বাহু, 2টো বাহু, 3টে বাহু, 4টে বাহু, 5টা বাহু, এই 5টা বাহুর যোগফল, 5টা বাহুর যোগফল 80। তার মধ্যে 1টা 2টো 3টে 4টে, এই 4টে মিলিয়ে হচ্ছে 63। তাহলে পঞ্চমটি কত? সংখ্যা তত্ত্বে চলে আসো। 5টি সংখ্যার যোগফল 80, তার মধ্যে 4টে সংখ্যার যোগফল যদি 63 হয়, পঞ্চমটি কত? 5টার থেকে 4টেকে বিয়োগ করে দাও, বিয়োগ করে দিলে যেটা পড়ে থাকবে সেটা। তাহলে পঞ্চম নম্বর বাহু হবে এইটা, 17 সেন্টিমিটার হবে। এই অঙ্কটা সহজ না কঠিন আমাকে কমেন্টে জানাবে। এরপরে আসবো 42 দাগে। একটি সম্পূর্ণ কোণ সমান সমান ড্যাশ এর সমান হয়। সম্পূর্ণ কোণ বলতে এটাকে বোঝেন। তাহলে এই একটা 90 ডিগ্রি সমকোণ, এই একটা 90 ডিগ্রি সমকোণ, এই একটা 90 ডিগ্রি সমকোণ, এই একটা 90 ডিগ্রি সমকোণ। অর্থাৎ এখানে 1টা 2টো 3টে 4টে সমকোণ মিলিয়ে একটা সম্পূর্ণ কোণ হয়। তাহলে এটা সঠিক উত্তর ঠিকই আছে। এই 43 দাগে আসবে, একটি আয়তক্ষেত্রের অভ্যন্তরীণ কোণের যোগফল, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, যে কোনো চতুর্ভুজ হোক না কেন, ভেতরে 4টে কোণের সমষ্টি 360 ডিগ্রি হবে। এটা আমরা আমার গণিত বই থেকে আমি তোমাদেরকে করতে বলেছিলাম এবং বলেছিলাম এটা মনে রাখতে হবে সারা জীবনের জন্য। এবার আসবো 44 দাগে। 115টি পরিবারের একটি সার্ভে করা হচ্ছে। তাতে কি হচ্ছে? এখানে পরিবারের সংখ্যা দেওয়া হয়েছে, আর এখানে কি দেওয়া হয়েছে? যে তাদের সন্ততিদের সংখ্যা দেওয়া হয়েছে। তাহলে রিপোর্ট একটি পরিবারে কত সন্তান আছে তা দেওয়া হয়েছে নিম্নলিখিত দণ্ডচিত্রে। দণ্ডচিত্র মতে কয়টি পরিবারের সন্তান নেই? দেখো এখানে সন্তান আছে 20টা পরিবারের, একটা করে সন্তান। 2টো করে সন্তান আছে 30টা পরিবারের, 3টে করে সন্তান আছে 35টা পরিবারের, 4টে করে সন্তান আছে 5টা পরিবারের। তাহলে পরিবার কটা হলো? 35টা, 30টা, 20টা আর 5টা।
তাহলে 35টা পরিবারের সন্তান আছে, 30টা পরিবারের সন্তান আছে, 20টা পরিবারের সন্তান আছে, 5টা পরিবারের সন্তান আছে। যোগ করে দাও। 5 আর 5 10 শূন্য, হাতে থাকলো 1, 3 আর 3 6, আর 2 8 আর 1 9, 90টা পরিবারের সন্তান আছে। তাহলে মোট তো পরিবারের সংখ্যা কত? মোট পরিবারের সংখ্যা 115টি। তাহলে 115টি পরিবারের থেকে 90টি পরিবার বিয়োগ করে দিলে 25টি পরিবার থাকে। এটা তোমার করে দেখারও কোনো প্রয়োজন ছিল না যদি তুমি এই গ্রাফটা জানো। দেখো এখানে 25টা পরিবারের কোনো সন্তান নেই, এখানে আছে? নেই। তাহলে এখানে উত্তরটা কিন্তু 25টা পরিবার হবে। এই এটাও কিন্তু সহজ অঙ্ক। এবার আসবো এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা কিভাবে করবো দেখো। বলেছে 1, এই জায়গাটা উপরের জায়গাটা চলে আসো, 1 এবং 11 এর মধ্যে যখন কথাটা থাকবে, অর্থাৎ এই 1 বাদ 11 বাদ, এদের মধ্যবর্তী অঞ্চল, এই মধ্যবর্তী অঞ্চল এটা। এখানে 2 আছে, অবিভাজ্য সংখ্যা। বলেছে অভাজ্য সংখ্যা কয়টা আছে? অভাজ্য, অবিভাজ্য, মৌলিক সব একই। 2 3 5 7, কটা আছে? 4টে আছে। তাহলে এখানে হবে 4টি। এটা হবে সঠিক উত্তর। আমাদের পণ্যত বাবু এটা কিন্তু ভুল করে বসে আছে, অথচ পরীক্ষার ঠিক 2 দিন আগে আমি এই অঙ্কটা করিয়ে দিয়েছিলাম। এটা আসো, এইটার সাথে এইটার গুণফল কিভাবে করব? 9 9 9 9 গুণ 9 9 9। গুণটা তুমি সিডব্লিউ তে করো, কমপ্লিট করো। করলে দেখো তোমার কোনটা আসে। এটা আসলে আমাকে কমেন্ট করে জানাবে। এটা তোমার সিডব্লিউ থাকলো। যারা নতুন, একদম নতুন, তারা কি করবে? গুণটা প্রথমে 9 দিয়ে করবে। 9 নং 81, হাতে থাকলো 8, 9 নং 81 আর 8, এই থাকলো, হাতে থাকলো 8, 9, এই 9 নং 81 আর 8, এই 9 নং 81 আর 8, এই। এবার এটাকে কেটে দিয়ে 1 9 9, 3টে 9 8, আবার এটাকে কেটে দিয়ে 1 9 9 9 8। এবার এই কটাকে যোগ করে দিতে হবে। যোগ করলে আশা করছি পণ্যার যেটা করেছে সেটা তোমারও আসবে। যদি আসে আমাকে কমেন্ট বক্সে লিখবে, তোমার নাম লিখবে, আর লিখবে 46 দাগ, আর লিখবে সি, সঠিক হয়েছে। এইটা লিখে আমাকে জানালে আমি বুঝবো যে তুমিও সঠিক করেছো। 47 দাগে দেখো, এই গুণফলটা নির্ণয় করতে বলেছি। কত? 0.2 ইন্টু 0.03। 3 আর 2 গুণ করলে 6 হয়। দশমিক কয়টার আগে আছে? এখানে আছে একটা অঙ্ক, দুটো অঙ্ক, এই দশমিক, দুটো অঙ্কের আগে দশমিক আছে। এখানে কয়টা অঙ্কের আগে দশমিক আছে? একটা অঙ্কের আগে। মোট কটা হলো? 3টি। তাহলে এখানে তো একটা অঙ্ক হচ্ছে, তাহলে এর আগে এই একটা সব শূন্য বসিয়ে দিতে হয়, তারপরে এখানে দশমিক দিতে হয়। 3টে অঙ্কের আগে দশমিক হলো। তাহলে 3টে অঙ্কের আগে দশমিক কোথায় আছে? এই অপশনে আছে। আর দশমিকের আগে শূন্য, এর কোনো দাম নেই। তাহলে এটা সঠিক উত্তর। এবার আসবো 64 এর গুণকের যোগফল। 64 এর গুণক মানে উৎপাদক, এই 64 সমান সমান 1 দিয়ে ভাগ করলে 64 পাওয়া যায়। 2 দিয়ে 64কে ভাগ করলে কত হয়? 32। 3 দিয়ে ভাগ করলে কত হয়? যায় না। তাহলে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 দিয়ে 64কে ভাগ করলে 4 16 64। 5 দিয়ে যায় না, 6 যায় না, 7 যায় না, 8 দিয়ে 8 8 64। তাহলে আর কি? এবার 9 দিয়ে যাবে না, 10 দিয়ে যাবে না, 11 12 13 14 15 16 দিয়ে যাবে। 16 দিয়ে করলে 4 উল্টে যাচ্ছে, এই 4 আর 16 উল্টে যাচ্ছে, তাই এটাকে এরকম উল্টে দিতে হয়। এটা তোমরা শিখেছো অলরেডি, তোমাদের প্রাথমিক বিদ্যালয়ে শিখেছো। এবার কতগুলো পেলাম আমরা গুণক? 1 পেলাম, 2 পেলাম, 4 পেলাম, 8 পেলাম। দুটো 8 কিন্তু ধরা যাবে না, একটা 8 ধরতে হবে। 16 পেলাম, 32 পেলাম, 64 পেলাম। যোগ করো, যোগ করো, যোগ করো, এগুলোকে যোগ করো। যোগ করলে দেখো তো কত আসে। যোগ করলে 1 আর 2 3, 4 আর 3 7 আর 8 15, 15 আসলে 31, 31 আর 32, তাহলে 63, 63 আর 60 60 120 আর 127, 127 হচ্ছে। যোগফলটা নিজেরা করো, এই যোগফলটা সিডব্লিউ তে নিজেরা করো। এটা করো তাড়াতাড়ি, কুইক করে দেখো তো এটা আসে কিনা। এবার যাব
49 থাকে। 20 এবং 30 এর সর্ববৃহৎ সাধারণ গুণনীয়ক কত? সর্ববৃহৎ সাধারণ গুণনীয়ক মানে গ সা গু। তাহলে 20 আর 30 গসাগু করো, এটাকে 2 দিয়ে ভাগ করো 10, 2 দিয়ে ভাগ করলে 15, 2 দিয়ে ভাগ করলে 5, 2 দিয়ে ভাগ করলে 3, আর যাচ্ছে না, যাচ্ছে 5 দিয়ে ভাগ করো, 5 দুগুণে 10, 3 5 15। তাহলে এবার গসাগু আর তো যাচ্ছে না, তাহলে এই দুটো দিয়ে গেছে, কত? 2 গুণ 5 সমান সমান 10। তাহলে এদের গসাগু কত হচ্ছে? 10 হচ্ছে। 10 গসাগু নির্ণয় করো। এবার বলেছে এই অঙ্কটা একটু কঠিন আছে, যে এইটার সাথে এটা যোগ, এটা যোগ আর এটা বিয়োগ। এর নিয়মটা কি আমরা শিখিয়েছিলাম তোমাদের? উপর নিচে 6.082 উপর নিচে বসাতে হবে। তারপরে 60.82 এখানে একটা শূন্য দেয়। তারপরে কত আছে? 608.2। এই যোগ কটাকে আগে যোগ করে নেব, তারপরে পরেরটা পরে। এখানে 2 হলো, 8 আর 2 10 শূন্য, হাতে 1, 8 আর 2 10, আর 11 1 হাতে 1, 8 আর 1 9 আর 6, 15 5 হাতে 1, 6 আর 1 7, এই 6। এবার এর থেকে বিয়োগ করে দেব 0.6082। এখানে একটা শূন্য বসাবো। তাহলে এখানে কত আসছে? এটা উত্তর 8 আসছে। 9 আছে, কত হলে 12 হয়? 3 হলে। আর কি? হাতে 1 9, হাতে 1 7 আর 4 11, তাই তো? এই এবার কি হচ্ছে? হাতে 1, এখানে 4 হচ্ছে, এবার 7 6। কোনটার সাথে মিলছে দেখো তো? এই বিয়োগ ফলটা এটার সাথে মিলে যাচ্ছে না? পুরো হুবহু, এটাও হুবহু মিলে চলে আসলাম আমরা। তাহলে এই পদ্ধতিতে এই অঙ্ক করলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই 0। এবার আসবো কত দাগ? 50 দাগ শেষ করলাম, এবার 51 দাগের অঙ্কে আসবো। 0.1 গুণ 0.1 গুণ 0.1। দাঁড়াও, এই জায়গাটা ঠিক করে দিই। 0.1 গুণ 0.1 গুণ 0.1। এককে 1, এককে 1। দশমিক কয়টার আগে আছে? এই একটা, এই দুটো, এই তিনটে। তাহলে এখানে 1 আছে, দশমিক আরো এইভাবে করতে হবে। তাহলে এইটা হলো সঠিক উত্তর। পাওয়া গেল? সহজ অঙ্ক এসেছে পরীক্ষায়, নাকি কঠিন আমাকে জানাও। এবার এটা করব। দেখো 3/2 ভাগ 3/2, ভাগের জায়গায় গুণ করে দিয়ে 2/3 করে দিলাম। তাহলে এটা কি হলো? এই কেটে গেল, 1 হলো। এবার এইটুকু যদি 1 হয়, তার সাথে গুণ আছে 2, তাহলে 1 গুণ 2 সমান সমান 2 হলো। তাহলে এইটুকু পুরোটা মিলিয়ে কত পেলাম? 2 পেলাম। তার সাথে 3/2, 2 এর নিচে 1 ধরে নাও, তাহলে এখানে 2। তাহলে 2 দুগুণে 4 যোগ 3 সমান সমান 7/2। তাহলে উত্তর 7/2 আছে এখানে। এবার এটা দশমিক রূপ, 999। কয়টা নিচে কটা শূন্য আছে? 3টে শূন্য। তাহলে 1 2 3টের আগে দশমিক বসিয়ে দাও, এই যে সি অপশনে আছে। এটার ভগ্নাংশের রূপ 0.238 তুলে দাও, দিয়ে 1 2 3টে, 1 2 3টে, একের পরে 3টে শূন্য দাও। 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 2 অক্ষে 2, 2 অক্ষে 2, আর কত থাকছে? 1 18 9 দুগুণে 18, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 500, 119/500 আছে। খুবই সহজ অঙ্ক এসেছিল পরীক্ষায়, তোমরা সবাই পারবে। যারা 3তে পড়ো তারাও পারবে, যারা 4এ পড়ো তারাও পারবে, 5এও পারবে। এইবার অঙ্কটা একটু কঠিন অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্ক। পরীক্ষার ঠিক 4 দিন বা 5 দিন আগে আমি এই অঙ্কটাই করিয়েছিলাম, সংখ্যাটা পাল্টানো ছিল। কি বলেছে এখানে? 100 সেন্টিমিটার স্কোয়ারে কত মিটার স্কোয়ার? আচ্ছা, 1 মিটার স্কোয়ার মানে কি? 1 মিটার গুণ 1 মিটার, একে বলে মিটার স্কোয়ার। তাহলে 1 মিটারে 100 সেন্টিমিটার গুণ 1 মিটারে 100 সেন্টিমিটার, তাহলে কত হচ্ছে? 1-এর পরে 4টে শূন্য, সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 1000 সেন্টিমিটার স্কোয়ার মানে কত? এই 1 মিটার গুণ 1 মিটার মানে 1 মিটার স্কোয়ার। তাহলে এইটা সমান সমান কত হবে? 1 মিটার স্কোয়ার হবে। এই জায়গাটা যারা নতুন তারা না বুঝতে পারলেও ক্রমাগত ক্লাস করতে করতে শেষের দিকে এসে তোমাদের এটা আমি বুঝিয়ে দেবো। তাহলে 1 সেন্টিমিটার স্কোয়ারে কত? 1/4টে শূন্য। আর 100তে কত? এখানে 100 দিয়েছে, তাহলে এখানে 100তে কত হবে? গুণ 100 করে দাও, দুটো শূন্য কাটলে 1/100।
1/100 মানে নিচে দুটো শূন্য আছে, তাহলে একের আগে একটা শূন্য দিয়ে দশমিক দিতে হবে। তাহলে সেটা কোথায় আছে? এটা আছে, এইটাই আছে। তাহলে পণ্যবাবু এটা অঙ্কটা ভুল করেছে। পরীক্ষার ঠিক 5 দিন আগে আমি অঙ্কটা করিয়েছিলাম, 4-5 দিন আগে। সেটা যদি তুমি মনে রাখতে পারতে, পণ্যতের এই ভুলটা হতো না। যাক, আগামী দিনে যারা পরীক্ষা দেবে ভুলটা করবে না। আচ্ছা, 56 দাগের অঙ্কটায় আমি কিন্তু কোনো এখানে কিছু পাতাবো না, আঙুলের কর গুনে করি আমরা এটা। কি বলছে? সকাল 10:45 যাত্রা শুরু করেছে এবং বিকেল 3:30 গিয়ে পৌঁছায়। এবার কি করবো? 10:45 তো 11:45, 12:45, 1:45, 2:45, 3:45, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, মোট 5 ঘন্টা সময় লাগবে। কিন্তু 3:45-এরও আগে 3:30 পৌঁছে গেছে, অর্থাৎ 15 মিনিট আগে পৌঁছে গেছে। তাহলে 5 ঘন্টার থেকে 15 মিনিট কম হলে কত হয়? 4 ঘন্টা হয়, আর 45 মিনিট হয়। 4 ঘন্টা 45 মিনিট। এই আঙুলের কর গুনে এই অঙ্কের উত্তর আমরা করি। এইটা দেখো, এই সংখ্যার থেকে এইটা বিয়োগ করো প্রথমে, তারপর এটা বিয়োগ করো। করলে কত হয়? এটার থেকে এটা বিয়োগ করলে কত? এই যে 5, 8, 3, 9, 4, তার থেকে 86 বিয়োগ করে দাও। তাহলে 6 আর 8, 9, 9, 0, 3, 8, 5। আবার আর একটা 86 বিয়োগ করে দাও। 86, 86 তো, এই 86 বিয়োগ করে দাও। থাকলো 2, আর এখানে থাকলো 2, থাকলো হাতে 1, 2, 8, 5। এই যে সংখ্যাটা পেলাম, এই সংখ্যাটা কত পেলাম আগে লিখে নিই, 5, 8, 2, 2, 2। বেশ ভালো কথা। এবার দেখো, এখানে এমন কোন একটা সংখ্যা আছে যার সাথে এটাকে গুণ করে এটা পাওয়া যায়। তাহলে এটা কত? তাহলে আমরা আমাদের সূত্রটা মুখস্থ করে নাও এখনই। দুটো সংখ্যার গুণফলকে একটা সংখ্যা দিয়ে ভাগ করলে অপরটি পাওয়া যায়। তাহলে একটা সংখ্যা এখানে 86, তাহলে দুটো সংখ্যার যে গুণফলটা তাকে 86 দিয়ে ভাগ করলে অপরটা পাওয়া যাবে। এবার তুমি এক কাজ করো, 2 দিয়ে কাটো, এটারে 2 দিয়ে কাটো, আবার 2 দিয়ে কাটো, আবার 2 দিয়ে কাটো, এভাবে কাটতে 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 দেখো তো এটা উত্তর আসে কিনা। যদি আসে আমাকে কমেন্টে জানাও। পারবে তুমি নতুন হও তাও পারবে, পুরনো হলেও পারবে। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা পরীক্ষা এসেছে। 500টি ডিম আছে, ভালো কথা। এখানে 500টা ডিম লিখে রাখলাম, তার মধ্যে 3/25 অংশ ডিম ভেঙে গেছে। এই 3/25, 25 দিয়ে কাটলে 20, অর্থাৎ 60টি ডিম ভেঙে গেছে। কয়টা ডিম ভেঙে গেছে? 60টি। এটাকে আলাদা করে লিখে রাখো, এখানে 60টি ডিম ভেঙে গেছে। আবার মোট ডিমের 1/5 অংশ অতিথিদের জন্য রাখা হয়েছে। মোট ডিম হচ্ছে 500টা, তার 1/5 অংশ 100টি। এই 100টি আবার অতিথিদের জন্য রাখা হয়েছে। তাহলে মোট কটা ডিম চলে গেল? এর মধ্যে থেকে কটা ডিম চলে গেল? 160টি ডিম চলে গেল। এবার যে কটা ডিম পড়ে থাকলো, এই 500টার মধ্যে থেকে যে কটা ডিম পড়ে থাকলো, তাহলে 340টি ডিম পড়ে থাকলো। এই কটা ডিম তুমি এবার ব্যবহার করতে পারবে। এটা উত্তর হবে। এই হলো 59। এক দোকানদার 200 টাকায় একটি দেওয়াল ঘড়ি কিনে 240 টাকায় বিক্রি করে, 40 টাকা লাভ করে। 200 টাকায় কিনে 40 টাকা লাভ করে, তাহলে বেশি দামে বেচেছে কত? 240 টাকায় বিক্রি করেছে। কত টাকা বিক্রি করে? একদম সহজ অঙ্ক, একদম বাচ্চা যারা 3-তে পড়ো তারাও পারবে। 60 দাগ। একজন ফল বিক্রেতা 1500 টাকা আপেল কিনে দোকান পর্যন্ত নিয়ে আসার জন্য 100 টাকা খরচ করেছে। 1500 টাকা দিয়ে কিনেছে, আরো 100 টাকা তার খরচ হয়েছে। তাহলে 1600 টাকার সে খরচ করেছে। বেচেছে কত? 2236 টাকা। তাহলে তার থেকে 1600 বিয়োগ করে দিলে তার লাভ হবে 36, এখানে 6, তাহলে কত হচ্ছে? 636 টাকা তার লাভ হয়ে গেল। বেশ চমৎকার অঙ্ক, একদম মজাদার অঙ্ক। এবার আমরা বাংলায় চলে যাব। দেখ, বাংলা অনুচ্ছেদে খণ্ড 3 যেটা ভাষা পরীক্ষা, এখানে আমাদের কি লক্ষ্য করতে হবে? প্রথমে এটাকে পড়ে নিতে হবে, ভালো করে পড়ে নিতে হবে। পড়ে নেবার পরে আমাদের উত্তরে আসতে হবে। আগে অনুচ্ছেদটা দেখো কত ছোট। যদি ফুল লাইন হতো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 5 লাইনের একটা গল্প। যদি পুরোটা লিখতাম 4 লাইনে হয়ে যেত। গল্পটা পড়ছি, তোমরা শোনো, আমার সাথে সাথে পড়ো। গল্পটাকে একটু বড় করে দিই। দেখো, এই দেখো, এক বিশালাকার পান্ডা
কেবল মধ্য চীনের বাঁশের জঙ্গলে এবং অল্প সংখ্যায় তিব্বতে পাওয়া যায়। বিশাল আকারের একটা জন্তু, তার নাম হচ্ছে পান্ডা। বাঁশের জঙ্গল থেকে তারা খাদ্য, শরণ এবং সুরক্ষা পায়। খাদ্য, শরণ এবং সুরক্ষা। শরণ বলতে থাকার জায়গা, আর সুরক্ষা মানে যাতে অন্য কেউ তাদের মেরে ফেলতে না পারে, এগুলো তারা পায়। বিশালাকার পান্ডা নিজেদের অধিকাংশ সময় বাঁশবনে ঘুরে এবং বাঁশের শিকড় চিবিয়ে কাটায়। বাঁশবনে ঘুরে বাঁশের শিকড় চিবিয়ে চিবিয়ে খায়, আর তারা এভাবেই জীবন কাটায়। যেহেতু তারা কেবল বাঁশের শিকড়ই খায়, তাও অধিক মাত্রায় খায়, মানে অনেক পরিমাণে খায়, তাই তাদের পর্যাপ্ত পরিমাণ মানে যেটুকু দরকার সেই পরিমাণ ভোজন সবসময় উপলব্ধ হয় না। অর্থাৎ যে পরিমাণ তারা খায় খাবার, সেই পরিমাণ খাবার তাদের কাছে উপলব্ধ হয় না, মানে তারা পায় না। অনেক শিকার এবং তাদের প্রাকৃতিক নিবাস নষ্ট হওয়াতে এই সুন্দর পশু বিলুপ্তির পথে চলে যাচ্ছে। অর্থাৎ আর পৃথিবীতে পাওয়া যাবে না, বিলুপ্তি হয়ে যাচ্ছে, মানে আর দেখা যাবে না তাদের। এদের কেবল চিড়িয়াখানাতেই দেখা সম্ভব। শুধুমাত্র চিড়িয়াখানাতে গেলে এদেরকে আমরা দেখতে পাচ্ছি। এই বিশালাকার পান্ডার দেখাশোনা করা সহজ কথা নয়, কারণ এর খাদ্যের জন্য পর্যাপ্ত ভোজন পাওয়া কঠিন। এই যে এত বড় একটা জীব, এদের এত খাবার কোথায় পাবো? এদের রক্ষণাবেক্ষণে তো খুব কঠিন কাজ। তাহলে এবার প্রশ্নে আসো, চিড়িয়াখানায় বিশালাকার পান্ডা দেখাশোনা করা কঠিন। কেন কঠিন? এবার আমাদের গল্পে যেতে হবে। আমাদের নিয়ম, আমাদের সাহা ইনস্টিটিউটের নিজস্ব নিয়ম যেটা, সে অনুযায়ী আমাদের স্টুডেন্টরা পরীক্ষা দিয়েছে যে এই যে এদের খাদ্যের জন্য পর্যাপ্ত ভোজন পাওয়া কঠিন, দেখাশোনা করা কঠিন, তাই না? তাহলে কেবল এদের চিড়িয়াখানায় দেখা যায় বিশাল পান্ডার দেখাশোনা করা সহজ কথা নয়। এখানে হুবহু লাইন বাই লাইন নেই। এই যে সহজ কথা নয় মানে খুব কঠিন, কারণ খাদ্যের জন্য পর্যাপ্ত ভোজন পাওয়া যায় না। এই লাইনটার অর্থ বুঝতে হবে প্রথমে। এই লাইনটার অর্থ বুঝতে পারলে তবেই তুমি এটা উত্তর বলতে পারবে। এই দেখো উত্তরটা সঠিক করেছে। ৬২ দাগে আসো, বিশালাকার পান্ডার প্রধান খাদ্য কি? প্রধান খাদ্য কি আমার? দেখো, বাঁশ গাছের শিকড়ই খায়, এইটাই খায় কেবলমাত্র, তার মানে এটাই তাদের খাদ্য। এটা সঠিক উত্তর হল, দাগ দিতে হবে ওখানে। ৬৩ দাগে আসো, একটি সুন্দর প্রাণীরা বিলুপ্তির পথে কেন যাচ্ছে? বিলুপ্তির পথে যাচ্ছে এই যে এই প্রাকৃতিক নিবাস নষ্ট হয়ে যাচ্ছে এবং শিকার করছে অনেকে, এটা বিলুপ্তির পথে চলে যাচ্ছে। তাহলে এবার আমরা কি করব? এই যে অধিক শিকার এবং এদের প্রাকৃতিক নিবাস নষ্ট হয়ে যাচ্ছে, বাসস্থান নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য তারা বিলুপ্তির পথে চলে যাচ্ছে। এবার আসবো ৬৪ থেকে। বিশালের বিপরীত শব্দ কি? বিশাল মানে অনেক বড়, বিস্তৃত হলেও বিশাল বলা হয়, মানে জায়গা যদি অনেক বড় হয় তাকে বিশাল বলে। বিস্তৃতি, লম্বা, এরকম লম্বা অনেক বড় হলে তাকেও বিশাল বলা হয়। আর বড়, বড় হলে তো এমনি বিশাল বলেই থাকি আমরা। তাহলে এর বিপরীত কোনটা হলো? বিপরীত হলো ক্ষুদ্র। চিড়িয়াখানা হলো এমন স্থান যেখানে পশু পাখিদের খাঁচায় ঘেরাও করে রাখা হয়। এটা কিন্তু গল্পে কোথাও পাবে না। এই পুরো গল্পটা পড়ার পরে তোমাকে বুঝতে হবে যে এদেরকে যখন চিড়িয়াখানাতেই রাখা হচ্ছে, তাহলে এইটুকু থেকে আমার বুঝে নিতে হবে যে চিড়িয়াখানায় পশু পাখিদের রাখা হয়, এবং তোমার পূর্বের অভিজ্ঞতা থাকতে হবে চিড়িয়াখানায় পশু পাখি রাখা হয়, এটা তোমার জানতে হবে। প্রশ্নটা খুবই সুন্দর প্রশ্ন হয়েছে। এবার আসবো ২ নম্বর অনুচ্ছেদে। ফুল অনেকভাবে আমাদের জন্য উপকারী। ফুল অনেক রঙের এবং অনেক আকৃতির হয়। এর সৌন্দর্যের প্রতীক এটা। ফুল পূজায় ব্যবহার করা হয়। প্রেম ও সম্মান সূচক ফুলের তোড়া দেওয়া হয়। ফুলের মালা তৈরি করা হয় এবং দেবতাকে সাজানোর জন্য তথা মহান ব্যক্তিদের সম্মান প্রদর্শনে এর ব্যবহার করা হয়। ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এবং বাতাবরণ সুন্দর করার জন্য ফুলদানিতে ফুল সাজানো হয়। ফুলের ব্যবহারিক উপযোগিতাও আছে। সুগন্ধি হিসেবে মানে সেন্ট, চা হিসেবে এবং প্রসাধন আদি উৎপাদন করতে, প্রসাধন ইত্যাদি উৎপাদন করতে ফুল ব্যবহার করা হয়। কিছু ফুল আছে যা ঔষধ বানাতে ব্যবহার করা হয়, কিছু, সব না। সংক্ষেপে বলা যায় ফুল মহত্বপূর্ণ, কারণ শরীর এবং মনের উপর এর সকারাত্মক প্রভাব পড়ে। মানে এর সকারাত্মক, এর উপস্থিতি আমাদের একটা প্রভাব ফেলে শরীরের উপরে। এবার যাবো ৬৬ দাগে। ফুল অনেকভাবে আমাদের জন্য ড্যাশ, ফুল অনেকভাবে আমাদের জন্য উপকারী। দেখো আন্ডারলাইন করতে বলেছিলাম আমি, আমাদের স্টুডেন্ট সেটা করেছে। এই কথাটা এই আন্ডারলাইনের পরিপ্রেক্ষিতে আমি বলতে পারবো এটা সঠিক উত্তর।
ফুল ড্যাশ হয়। ফুল দেখো অনেক রঙের এবং অনেক আকৃতির হয়, সেটার উপর বেস করে এটাকে সঠিক উত্তর করলাম। ফুলের ব্যবহারিক উপযোগিতা কি হিসেবে? সুগন্ধি, চা এবং প্রসাধনাদি। এই যে সুগন্ধি, চা এবং প্রসাধনাদি আন্ডারলাইন করার ফলেই আমি এই উত্তরটাকে সঠিক বলবো। মনে আছে বলে সঠিক বলে দিলে হবে না। 69 দেখে ড্যাশ ফুল দিয়ে ঔষধ বানানো হয়। ঔষধ বানানো হয় কোথায় আছে সেই জায়গাটাকে যেতে হবে। এই যে কিছু কিছু ফুল দিয়ে ঔষধ বানানো হয়, সব ফুল দিয়ে নয়। তাহলে কিছু কথাটা কিন্তু আমার এই লাইন, এই আন্ডারলাইনের উপর বেস করে এখান থেকে আসতে হবে। এই বোঝা গেল? 70 দাগে প্রভাব শব্দটির অর্থ কি? ফুলের প্রভাব রয়েছে আমার উপরে। তাহলে প্রভাব বলতে প্রতিফলন, তাই না? ফুলের প্রভাব রয়েছে, প্রতিফলন রয়েছে। এরপরে যাব 3 নম্বরে। সোনম দোকানে প্রদর্শিত নতুন সাইকেলটি মন দিয়ে দেখছিল। উজ্জ্বল লাল রঙের নতুন সাইকেলটি দেখে সে অবাক হয়েছিল। ওর পিতা ওকে দেখে ফেলেন এবং বলেন, এসো আমরা যাই। সোনম সাইকেলটিকে শেষবারের জন্য দেখে আর পিতার পেছন পেছন চলতে শুরু করে। ও যখন ঘুমাতে গেল তখন সেই চমৎকার লাল সাইকেলটির কথা ভাবছিল। পরের দিন স্কুলেও তার বন্ধুর সাথে এর কথা বলতে থাকে, মানে এর কথা বলতে সাইকেলের কথা। যখন ও ঘরে ফিরলো, স্কুল থেকে যখন ঘরে ফিরলো, তখন দেখলো একটি নতুন সাইকেল গেটের সামনে দাঁড় করানো। ও আনন্দে চিৎকার করে উঠলো এবং মাকে ডাকলো। ওর মাতা পিতা হাস্য মুখে, মানে হাসি মুখে বাইরে এলো এবং বলল যে ওটা ওর জন্মদিনের উপহার এবং সাইকেলটি তাকে দিয়ে দিল। সোনম খুব আনন্দিত হলো এবং খুশিতে মাতা পিতাকে জড়িয়ে ধরলো। গল্পটা পড়লাম, ঠান্ডা মাথায় গল্পটা পড়তে হবে। তার আগে কি কাজ করতে হবে সেটা আমি আস্তে আস্তে শেখাবো তোমাদের। 71 দাগ সোনম তার ড্যাশ সাথে বাজারে গিয়েছিলেন। এখানে দেখো সরাসরি কোথাও লেখা নেই, কিন্তু তা পিতা ওকে দেখে ফেললো এবং পিতা বলল চলো বাড়ি যাই। তাহলে আমরা বুঝতে পারছি পিতার সাথে গিয়েছিল। সোনম দোকানে উজ্জ্বল ড্যাশ রঙের সাইকেলটি দেখেছিল। একদম হুবহু আছে, উজ্জ্বল লাল রঙের সাইকেলটি দেখেছিল, আন্ডারলাইন করেছে। আমাদের নিয়ম অনুসারে ও কাজ করেছে, তাই ওর সঠিক উত্তর হয়েছে। লাল রঙের সাইকেল দেখেছিল। সোনমের পিতা মাতা তাকে লাল রঙের নতুন সাইকেলটি উপহার দেয় তার জন্মদিনে। কোথায় আছে দেখো, এই জন্মদিন কথাটা বলতে হবে, এখানে আন্ডারলাইন করতে হবে। এই আন্ডারলাইন করেছে, করে নিয়ম মেনে ও কিন্তু সঠিক উত্তর করেছে। বাংলায় সঠিক উত্তর করতে পারলে তবেই তো চান্স পাওয়া যাবে, তাই না? এবার আসবো 74 দেখে সোনম তার খুশি ব্যক্ত করলো, মানে খুশিটা দেখালো কিভাবে, কিভাবে খুশি দেখালো দেখো। আনন্দিত হলো, খুশিতে মাতা পিতাকে জড়িয়ে ধরলো। এই লাইনটা আন্ডারলাইন করতে হবে, করে তারপরে মাতা পিতাকে জড়িয়ে ধরল। অবাক শব্দটির অর্থ কি? অবাক হয়ে গেলাম, মানে বিস্মিত হয়ে গেলাম। এখানে কিন্তু আর গল্পে যাওয়ার দরকার নেই। এবার আসবো 4 নম্বর। রাষ্ট্রীয় সংগ্রহশালায়, মানে আমাদের দেশের সরকারি যে সংগ্রহশালা বা জাদুঘর, দিল্লিতে মোটা কাচের পেছনে একটা মোটা কাচ, তার পেছনে বিশ্বের সবচেয়ে বিখ্যাত নর্তকীকে এড়িয়ে যাওয়া যায় না, মানে যেটা রাখা আছে সেটার দিকে চোখ চলে যাবেই। মহেঞ্জোদারোর এই নিত্যরতা মেয়েটি পিতলের ধাতু দিয়ে তৈরি এক দুর্লভ কলাকৃতি। কলাকৃতি মানে, কলা মানে কি? শিল্প। এটা শিল্পীরা এটা বানিয়েছিল। কলাকৃতি, আকৃতি মানে এটা ধাতু দিয়ে তৈরি একটা মানুষের আকৃতি, আর শিল্প আছে তাই কলাকৃতি। আমাদের বিদ্যালয়ের পাঠ্যপুস্তকেও আমরা 5000 বর্ষ প্রাচীন সম্পদের বর্ণনা দেয়। আমাদের বইতে, ইতিহাস বইতে এর ছবি থাকে, এর বর্ণনা দিয়েছে। এর বাঁ হাতের বাজু থেকে আঙুল পর্যন্ত ঝিনুক, হাতির দাঁত অথবা হালকা ধাতু দিয়ে তৈরি অনেকগুলো চুড়ি দিয়ে অলঙ্কৃত করা আছে। এই হাত মনে করো, এই হাত, এই বাজু থেকে শুরু করে পরপর 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 করে চুড়ি এখানে পরানো আছে, আঙুল এই পর্যন্ত। এরপরে কি আছে? আধুনিক কলাকৃতির নমুনা স্বরূপ এর সাথে 3টি লকেট যুক্ত হার আছে এবং তার ডান হাতের কনুইয়ের উপর কলাইতে কয়েকটি চুড়ি আছে। তাহলে হার দেখো, এখানে 3টে লকেট যুক্ত একটা হার আছে। হার বলতে মালা, তাতে 3টে লকেট আছে। এবার আসবো, এ নির্ভীক মানবিক আত্মাকে প্রদর্শন করে এবং আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের ইন্দ্রিয়ের কোনো কলাকৃতি কি প্রভাব পড়ে। এই যে নির্ভীক মানবিক আত্মা, এটা তো মানুষের একটা মানে অবয়ব তৈরি করেছে, তাই আমাদেরকে কি করে, আমাদের মনে করিয়ে দেয় ইন্দ্রিয়ের কোনো কলাকৃতি কি প্রভাব পড়ে। আমরা দেখলে, এটা দেখার পরে আমাদের চোখ, কান, নাক, এই বিভিন্ন ইন্দ্রিয়, তার মধ্যে চোখ দিয়ে দেখি, চোখ দিয়ে দেখার ফলে আমাদের মনে একটা প্রভাব পড়ে।
এবার 76 দাগে, নিত্যরতা মেয়েটি মোটা কাচের পেছনে কেন রাখা হয়েছে? কোথাও কিন্তু এখানে তুমি পাবে না, এখানে পাবে না। এটা পুরো গল্পটা পড়ে আর অর্থ বুঝতে হবে তারপরে। এটি দুর্লভ একটি কলাকৃতি। এই দুর্লভ কলাকৃতিটা দেখেই তুমি উত্তর করে দিলে তাই নয়, বুঝে নিতে হবে যে এটা দুর্লভ, তাই এটাকে মোটা কাচের পেছনে রাখা হয়েছে, যাতে চুরি না হয়ে যায়, ভেঙে না যায়, সেজন্য। লকেটগুলো ড্যাশ অংশ, দেখো লকেটগুলো কোথায় আছে? লকেটগুলো হাড়ের সাথে যুক্ত আছে, আন্ডারলাইন করেছে। এই আন্ডারলাইনটা করার ফলে হার কথাটা আমরা লিখতে পারবো, আমাদের পদ্ধতি এটা। 78 দাগ, 78 দাগে এখানে বলেছে তার চুরি ঝিনুক অথবা হালকা ধাতু দিয়ে তৈরি। আছে এটা হালকা ধাতু দিয়ে তৈরি, এই দেখো এখানে আছে, এই যে ঝিনুক, ঝিনুক হাতির দাঁত আর হালকা ধাতু দিয়ে তৈরি। পরের কথাটা কি আছে? হাতির দাঁত দিয়ে তৈরি হার পড়েছে। এখানে দেখো হারগুলো কিন্তু 3টি লকেট যুক্ত, হাতির দাঁত দিয়ে হার কথাটা নেই। তাহলে আমরা বুঝতে পারছি এটা সঠিক আর এটা বেঠিক। সঠিক বেঠিক আমি শিখিয়েছিলাম তোমাদের, তাহলে এক একটা সঠিক আর দু একটা ভুল, এটাই সঠিক উত্তর। এবার আসবো 79 দাগে, নির্ভীকের সমর্থক নয়। এ দেখো এখানে নয় কথাটা আমরা চোখে দেখতে পাই না পরীক্ষার হলে, আমি বারবার তোমাদের শিখিয়ে দিয়েছিলাম যে নয় কথাটা দেখতে হবে। তাহলে নির্ভীক মানে হচ্ছে দৃঢ়চেতা মানুষ, সাহসী মানুষ, বাহাদুর মানুষ। এর সমর্থক নয় হচ্ছে ভীতু। সঠিক উত্তরটা করতে পেরেছে তাহলে আমাদের স্টুডেন্ট পূর্ণ। কলাকৃতি শব্দের অর্থ কি? কলা মানে শিল্প, শিল্প, আর আকৃতি মানে মানুষের মতন তৈরি একটা জিনিস। তাহলে মানুষের তৈরি কলার যে নমুনা তার নামই কলাকৃতি, তাহলে মানুষই তো তৈরি করেছে, এটা সঠিক হবে। তাহলে আমরা দেখলাম 80টা প্রশ্ন, 80টাই আমরা এখানে সঠিক উত্তর করতে পারি, অর্থাৎ 100-র মধ্যে 100 পেতে পারি। এরপরে তোমাদের জন্য একটা HW দিলাম। এই যে প্রশ্নটি, এই প্রশ্নটির উপরে তোমরা বাড়িতে বসে সবাই পরীক্ষা দাও। এবার পরীক্ষা দিয়ে এই 100-র মধ্যে তোমরা কত পাও, 100টাকে নিচে লিখবে, কত পাও সেটা আমাকে কমেন্ট করে জানাও। কমেন্ট করে আমাকে জানাও যে স্যার আমি এত পেয়েছি। তাহলে আগামী দিনে তোমার পরীক্ষা খুব ভালো হবে, সেই শুভকামনা রইল। টাটা।